সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব প্রফেসর ইউনূসের যে সরকারটা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তার সাবেক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে নিয়ে। দেখুন, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন: যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি দায়িত্ব পালন চলাকালে তার বিরুদ্ধে সবসময় কিন্তু প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে, অনেক বিতর্ক তৈরি হয়েছে। এটা তাকে পিছু ছাড়েনি। এই বিতর্ক দুর্নীতির অভিযোগ এতটাই বেশি ছিল যে প্রফেসর ইউনূস সরকারের বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি হয়েছিলেন। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোটা বিরোধী আন্দোলনের একজন নেতা ছিলেন। বিশেষ করে যখন হারুনের ভাতের হোটেলে যাদের ধরে নিয়ে যাওয়া হয় এবং সেই তাদের ভাত খাওয়ানোর পরে একটা ছবি সংবাদ মাধ্যমকে দেওয়া হয়, ওই ছবিতে যারা ছিলেন তারা সবাই কিন্তু পরে বড় নেতা হয়ে যান। এখন বিষয়টা হচ্ছে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাত্র 28 বছর বয়সে উনি 3টে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং শুরু থেকেই প্রবল বিতর্কের সূত্রপাত হয়। প্রথম যে বড় ধরনের বিতর্কটা হয় সেটা হলো, ওনার বাবা জনাব বিল্লাল হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটা ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেন। বিতর্কটা হয় কারণ এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ উনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সেই মন্ত্রণালয়ের অধীন থেকেই এই লাইসেন্সটা নেওয়া হয়েছে। শুরুতে উনি বিষয়টা অস্বীকার করেন যে আমি জানি না এরকম কিছু হয়েছে কিনা বা হয় নাই, কিন্তু পরে যখন এটার কিছু প্রমাণ সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় চলে আসে তখন কিন্তু তিনি এটা স্বীকার করে নেন। উনি বলেন যে এটা হয়েছে কিন্তু আমি জানতাম না। যাই হোক, এই বিতর্কের সূত্র ধরে ওনার মন্ত্রণালয় থেকে পরে ওই লাইসেন্সটি বাতিল করে দেওয়া হয়। তো ওনার নামে আরো একটা বড় বিতর্ক তৈরি হয়। উনি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন নিয়ে উনি বিদেশে যাচ্ছিলেন। আইন অনুযায়ী কোনো আগ্নেয়াস্ত্র বা এর কোনো এলিমেন্ট নিয়ে আপনি বিদেশে যেতে পারবেন না। তো তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ওনার তরফ থেকে বলা হয় যে ওনার নিরাপত্তার জন্য, উনি যেহেতু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনার কাছে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে, উনি ভুলবশত ওনার ব্যাগে ছিল সেটা এয়ারপোর্টে, যার কারণে ওনার ব্যাগে এটা পাওয়া গেছে। যাই হোক, এটা নিয়েও তখন নানাবিধ যুক্তি বিতর্ক তৈরি হয় যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস তিনি কিভাবে ব্যাগের ভিতর করে নিয়ে গেলেন বা ওনার কাছে আননোটিসড এটা থেকে গেল। অন্য আর একটা বিতর্ক, ইন্টারেস্টিং একটা বিতর্ক তৈরি হয়, যেটা হলো যে উনি যখন উপদেষ্টা ছিলেন তখন উনি গভীর রাত পর্যন্ত নাকি কাজ করতেন। কাজের শেষে ওনার যারা সহকর্মী বা বন্ধু বান্ধব তাদের নিয়ে ভোর রাতে উনি খেতে যেতেন ওয়েস্ট ইন্ড হোটেলে বা নীলা মার্কেটে। তখন বিতর্কটা তৈরি হয়, কারণ ওয়েস্ট ইন্ড হোটেলে যদি আপনি 4-5 জন বা 10 জন নিয়ে খেতে যান তাহলে প্রতিদিন আপনাকে বিপুল অঙ্কের একটা বিল দিতে হবে। সেই টাকাটার উৎস কি বা কোথা থেকে আসলো? উনি তো উপদেষ্টা হওয়ার আগে ছাত্র ছিলেন, ওনার তো তেমন কোনো ইনকামই ছিল না। যাই হোক, এইসব নানাবিধ বিতর্ক ওনাকে পিছু ছাড়েনি। ইভেন ওনার ব্যক্তিগত জীবন নিয়েও কিছু বিতর্কের বিষয় সামাজিক মাধ্যমে চলে আসে। সেই বিষয়গুলো নাই বললাম, যেহেতু ওটা ওনার ব্যক্তিগত জীবন। তো এত বিতর্কের পরেও প্রফেসর ইউনূসের সরকার কিন্তু ওনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন নাই। ওই সময় অবশ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছিল যে উনি প্রফেসর ইউনূসের সরকারকেই বিতর্কিত করে ফেলছেন, ওনাকে অব্যাহতি দেওয়া উচিত। যাই হোক, যে কোনো কারণেই হোক ওনাকে প্রফেসর ইউনূস অব্যাহতি দেন নাই। তারপরে নির্বাচনের
আগে উনি হয়তো ইলেকশন করতে চেয়েছিলেন, তাই উনি পদত্যাগ করেন। পরে হয়তো যে কোনো কারণবশত উনি নির্বাচন করেন নাই, যদিও উনি তার কিছুদিন আগে নির্বাচন করবেন ঢাকা থেকে সেই ঘোষণাও দিয়েছিলেন। যাক, পরে তিনি এনসিপিতে যোগ দেন এবং সেখানেই উনি এখনো পর্যন্ত আছেন। এখন কথা হলো, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ওনার ব্যাংক হিসাব চেয়েছে, ব্যাংকগুলাকে নির্দেশনা পাঠিয়েছে যে ওনার ব্যাংক হিসাবের তথ্য জানার জন্য। তো যাই হোক, এটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা যে সংস্থাগুলোর এইসব কাজ করার কথা সেগুলো তারা করবেন, কিন্তু এর আগেই উনি একটা সংবাদ সম্মেলন করে ওনার হিসাব, ওনার স্ত্রীর ব্যাংকের হিসাব দিয়েছেন। এখন উনি কি হিসাব দিলেন বা ওনার ব্যাংকে কয় টাকা আছে বা ওনার স্ত্রীর ব্যাংক হিসাবে কয় টাকা আছে, এটা আসলে উনি কি হিসাব দিলেন এটা আসলে ম্যাটার করে না। কারণ হচ্ছে এগুলো অধীনস্থ সংস্থা, তারা তদন্ত করবে যে উনি কোনো টাকা বিদেশে পাচার করেছেন কিনা। উনি যদি কোনো টাকা বিদেশে পাচার করে থাকেন সেটার হিসাব তো আর ওনার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে থাকবে না বা থাকার কথা না। তারা তদন্ত করবে, বা দুদকে যদি কোনো মামলা হয়ে থাকে দুদক তদন্ত করবে। তো একটা ওনার বিরুদ্ধে যেহেতু শুরু থেকেই এই বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল, একটা তদন্ত কিন্তু হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণিত হয় যে উনি কোনো দুর্নীতি করেন নাই, তাহলে তো উনি ক্লিন শিট পেয়ে গেলেন। আর যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, আইন অনুযায়ী উপযুক্ত বিচার হওয়া উচিত। দেখুন, আমাদের বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে অনেক প্রতিশ্রুতি দিয়ে। তিনি কিছু ভালো কাজ করার চেষ্টাও করছেন, শুরুও করে দিয়েছেন। যেমনটা বলতে পারি, উনি বিভিন্ন ট্রাফিক সিগনালে উনি ভিআইপি মুভমেন্টের সময় উনি সব রাস্তা ফাঁকা করে দিয়ে যেভাবে পুরা শহরে যানজট আগের সরকার প্রধানরা তৈরি করতেন, সেটা উনি করছেন না। উনি প্রয়োজনে অপেক্ষা করছেন যাতে জনদুর্ভোগ না হয়। উনি ভিভিআইপি প্রোটোকল নিয়ে উনি পুরো রাস্তা ফাঁকা করে দিচ্ছেন না। এগুলো অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ, এবং ওনারা বলছেন যে আমরা একটা চেইন অফ কমান্ড বা সিস্টেম দেশে প্রতিষ্ঠিত করব। তা আমার মনে হয় এই সরকারের উচিত হবে বিষয়টা সুষ্ঠুভাবে তদন্ত করা, যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতি করেছেন কিনা। এখন দেখুন, গত কিছুদিন ধরে কিন্তু শুধু জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না, বিভিন্ন উপদেষ্টারা এত টাকা পাচার করেছেন বিদেশে, বিভিন্ন অভিযোগ কিন্তু বিভিন্ন দিক থেকে আসছে। আমার মনে হয় এই বিষয়গুলো এই সরকারের সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। কারণ হচ্ছে যে আপনি যদি ন্যায়ের সমাজ, একটা ভালো সমাজ তৈরি করতে চান, তাহলে কিন্তু সেখানে প্রথম কাজ হচ্ছে আপনাকে দুর্নীতি খুবই কমিয়ে আনতে হবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সীমাহীন দুর্নীতি হয়েছে, যার জন্য এদেশ যতটা আগানোর কথা ছিল ততটা কিন্তু আগায় নাই। দেখুন, আমাদের সমসাময়িক সময় যেসব দেশ স্বাধীন হয়েছে, যেমন মালয়েশিয়া বা সিঙ্গাপুর, বিভিন্ন দেশ, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক এগিয়ে গিয়েছে। আমরা অতটা আগাইতে পারি নাই। এর প্রধান কারণই হলো দুর্নীতি। এদেশের রন্ধে রন্ধে দুর্নীতি, দেশের প্রত্যেকটা নাগরিকও এটা জানে, কারণ তারা বিভিন্ন সরকারি পরিষেবা, বিভিন্ন কিছু নিতে গেলেই তারা এর সম্মুখীন হয় বা এর ভুক্তভোগী হয়। সুতরাং এই সরকারের উচিত হবে এই যে দুর্নীতির বিষয়গুলো, এগুলো সুষ্ঠুভাবে তদন্ত করা। কেউ যদি দুর্নীতি না করে থাকেন তাকে ক্লিন শিট দিয়ে দেওয়া, সেক্ষেত্রে তার ইমেজটাও প্রতিষ্ঠিত হবে, তার ইমেজটাও অনেক বাড়বে। আর কেউ দুর্নীতি করলে সেটার উপযুক্ত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। তাহলে নাই আমরা একটা ন্যায়ের সমাজ, একটা ভালো সমাজ, একটা ভালো দেশ দেখতে পারবো। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।